আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা নিয়ে আজ আমরা আলোচনা করব। ভাবা যাক আমরা যেন ক্লাসরুমেই আছি আর গল্পটা বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং গল্প। এর মূলে আছে একজন জ্যোতিষী। শহরের কোলাহলে সে তার ব্যবসা চালায়। কিন্তু তার এই পরিচয়ের পেছনে একটা অন্য গল্প আছে, তাই না? একটা অতীত। ঠিক তাই। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে কিভাবে? ওই জ্যোতিষীর রোজকার জীবন দিয়ে। দুপুর হলেই সে তার জিনিসপত্র নিয়ে বসে পড়ে। কি কি জিনিস থাকে তার? এই ধরুন, কিছু কড়ি, তারপর নকশা আঁকা একটা কাপড়, একটা নোট বই, তালপাতার পুঁথি, মানে যা দিয়ে একটা রহস্যময় আবহ তৈরি করা যায় আর কি। আর তার সাজগোজ? ওহ, সেটাও দেখার মতো। কপালে ছাই, সিঁদুর মাখানো, চোখে একটা এমন ভাব যেন সব দেখতে পাচ্ছে। আসলে তো খদ্দের খুঁজছে। একদম। আর মাথায় একটা গেরুয়া পাগড়ি, সব মিলিয়ে এমন একটা চেহারা যা লোকে সহজে বিশ্বাস করে। আকর্ষণীয়। সে বসা কোথায়? জায়গাটাও তো বেশ অদ্ভুত। হ্যাঁ, টাউন হল পার্কের পাশে একটা বড় তেঁতুল গাছের নিচে। জায়গাটা কিন্তু দারুণ জমজমাট। কিরকম ভিড় থাকে ওখানে? আরে, সব রকম লোক। নানা বিক্রেতা, জাদুকর, সস্তা জামাকাপড় বিক্রি হচ্ছে, আবার বাদাম ভাজাওয়ালাও আছে। ওই বাদামওয়ালার ব্যাপারটা বেশ মজার না? রোজ নতুন নাম দেয় বাদামের। হ্যাঁ হ্যাঁ, কখনো বম্বে আইসক্রিম, তো কখনো দিল্লি আমন্ড, মানে খদ্দের টানার ফিকির আর কি। আর এই ভিড়ের মধ্যেই জ্যোতিষী বসে। নিজের আলো নেই, পাশের বাদামওয়ালার মশালের আলোয় কাজ চালায়। ঠিক, মানে ব্যাপারটা কেমন যেন প্রতীকী। অন্যের আলোয় নিজের ভবিষ্যৎ বলার ব্যবসা। পৌরসভা থেকে আলোর ব্যবস্থাও নেই সেখানে। যা আলো তা ওই দোকানের, নয়তো গ্যাসের আলো বা সাইকেলের। একটা আলো আধারী পরিবেশ তৈরি হয় নিশ্চয়ই। একদম। আর এখানেই তো আসল কথা। এই জ্যোতিষী আসলে জ্যোতিষবিদ্যার যেও জানে না। তাই নাকি? তাহলে চলে কি করে? সে অন্যের ভবিষ্যৎ ততটুকুই জানে যতটা সে নিজের পরের মিনিটের কথা জানে। আসলে তার সাফল্যটা আসে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা মানে? মানে তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর লোকজনের মন বুঝে ফেলার ক্ষমতা। সে মানুষের সাধারণ সমস্যাগুলো, এই বিয়ে, টাকা পয়সা, সম্পর্ক, এগুলো নিয়ে এমন কিছু কথা বলে যা বেশিরভাগ লোকের সাথেই মিলে যায়। হ্যাঁ, যেমন ধরুন, সে বলল, আপনি যতটা চেষ্টা করছেন ফল ততটা পাচ্ছেন না। এটা তো প্রায় সবারই মনের কথা, তাই না? ঠিক। বা হয়তো বলল, আপনার বেশিরভাগ সমস্যার কারণ আপনার নিজের স্বভাব। এক্স্যাক্টলি। আর লোকে ভাবে, আরে এ তো সব জানে। পয়সা নিত প্রতি প্রশ্নের জন্য ৩ পয়সা, আর ক্লায়েন্টকে অন্তত ১০ মিনিট বলতে দিত, যাতে কথা বলার মতো যথেষ্ট মাল মশলা পেয়ে যায়। ঠিক ধরেছেন, চালাক লোক। আচ্ছা, গল্পে তো এটাও জানা যায় যে সে গ্রাম থেকে পালিয়ে এসেছে। হ্যাঁ, তাই তো। গ্রামে থাকলে হয়তো চাষবাসই করত তার পূর্বপুরুষদের মতো, কিন্তু কিছু একটার জন্য পালাতে হয়েছিল। আর সেটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মনে আছে সেই রাতের ঘটনাটা? হ্যাঁ, যখন সে দিনের শেষে সব গুটিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে। ঠিক তখনই একজন অচেনা লোক এসে হাজির, আর এসেই তাকে চ্যালেঞ্জ করে বসল। হাত বাড়িয়ে দিয়ে বলল কাজের কথা বলতে। হ্যাঁ, আর তারপর দরকষাকষি। শেষে একটা বাজি ঠিক হলো। জ্যোতিষীর কথা সত্যি হলে আগন্তুক টাকা দেবে, আর ভুল হলে জ্যোতিষীকে দ্বিগুণ ফেরত দিতে হবে। এরপরই তো নাটকীয় মুহূর্তটা আসে। লোকটা যখন চুরুট ধরায়। হ্যাঁ, দেশলাইয়ের আলোয় জ্যোতিষী লোকটার মুখটা দেখে ফেলে, আর দেখেই চমকে ওঠে, খুব অস্বস্তিতে পড়ে যায়। সে তো চুক্তি থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু লোকটা ছাড়েনি। সে জানতে চায় যে কাজে সে ঘুরছে তাতে সফল হবে কিনা। তখন জ্যোতিষী মন্ত্র পড়ার ভান করে বলতে শুরু করে। আর যা বলে তা শুনে তো লোকটা হতবাক। হ্যাঁ, জ্যোতিষী বলে, আপনাকে তো একবার প্রায় মেরেই ফেলা হয়েছিল। তারপর বলে, একটা ছুরি আপনার বুক দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল। আপনাকে মাঠের পাশের কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, এগুলোও বলে। ঠিক। লোকটা খুব উত্তেজিত হয়ে ওঠে, নিজের বুকের দাগটাও দেখায়। সে জানতে চায় কবে সে তার হামলাকারীকে খুঁজে পাবে। আর জ্যোতিষীর উত্তরটা? সে বলে পরলোকে, কারণ লোকটা নাকি মাস চানেক আগেই অন্য শহরে এক লরির তলায় চাপা পড়ে মরে গেছে। আর তারপর লোকটার নাম ধরে ডাকে গুরুনায়ক। গুরুনায়ক তো অবাক। জ্যোতিষী তাকে বাড়ি ফিরে যেতে বলে, আর সাবধান করে দেয় যেন আর কখনো দক্ষিণ দিকে না আসে, তাহলে নাকি সে ১০০ বছর বাঁচবে। গুরুনায়ক বুঝল যে যাকে সে এতদিন ধরে খুঁজছিল সে আর নেই। হ্যাঁ, সে কিছুটা হতাশ হয় ঠিকই, কিন্তু লোকটার যে উপযুক্ত শাস্তি হয়েছে এটা ভেবে হয়তো শান্তও হয়। তারপর জ্যোতিষীকে কিছু পয়সা দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। অনেক রাতে জ্যোতিষী বাড়ি ফেরে, স্ত্রীকে পয়সাগুলো দেয়। কত ছিল সেটা? 12.5 আনা,
যা পাওয়ার কথা ছিল তার চেয়ে কম। স্ত্রী তো খুশি, মিষ্টি বানানোর কথা ভাবে। কিন্তু জ্যোতিষীর মনে অন্য চিন্তা। হ্যাঁ, সে স্ত্রীকে বলে আজ তার মন থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। সে এতদিন ভাবত তার হাতে একজনের রক্ত লেগে আছে। সেই ভয়ে সে গ্রাম ছেড়ে পালিয়েছিল। ঠিক, কিন্তু আজ সে জানতে পারল সেই লোকটা মানে গুরু নায়ক সে বেঁচে আছে। স্ত্রী নিশ্চয়ই চমকে উঠেছিল। স্বাভাবিক। তখন সে স্বীকার করে যে হ্যাঁ, কম বয়সে গ্রামে মদ খেয়ে জুয়া খেলে ঝগড়ার সময় সেই গুরু নায়ককে প্রায় মেরেই ফেলেছিল, ছুরি মেরে কুয়ো ফেলে দিয়েছিল। আর এই স্বীকারোক্তি দিয়েই গল্পটা শেষ হয়। তাহলে ভাবুন একবার, যে লোকটা সারা দিন লোকের ভাগ্য নিয়ে কথা বলছে, তার নিজের জীবনটাই কেমন ভাগ্যের পরিহাসে বাঁধা। তার জ্যোতিষী পরিচয়টা আসলে ছিল তার অতীত ঢাকার একটা উপায়। তার মানে তার পুরো জ্যোতিষীর জীবনটাই দাঁড়িয়েছিল ওই একটা ঘটনার ওপর, যা সে লুপোতে চেয়েছিল। একদম। তার সব অনুমান, সব চালাকি, সবকিছুর পেছনে ছিল নিজের কৃতকর্ম ঢাকার চেষ্টা। গল্পটা শেষে একটা প্রশ্ন মনে থেকে যায়, তাই না? যে মানুষ কি সত্যি তার অতীত থেকে পালাতে পারে, নাকি নাকি অতীত অন্য কোনো রূপে, যেমন এই গুরু নায়কের মতো, হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়? হ্যাঁ, হয়তো এই মুখোমুখি হওয়াটা, নিজের ভুলের মুখোমুখি হওয়াটাই মুক্তির পথ। হয়তো তাই। আর কে নারায়ণ আমাদের এই গভীর প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেন।